আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাম্প্রদায়িকতার গুজব ছড়িয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ছাত্র ও শিশুদের হত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা নয়। যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বিক ব্যবস্থাপনার সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান তারা। রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে, আমাদের পরের প্রজন্মকে এগুলো নিয়ে আর কোনোদিন সংগ্রাম করতে হবে না। সেই হিসাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সবসময় থাকবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে জামায়াতের আমির জানান, সরকারকে সহযোগিতা করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। জামায়াতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জনগণ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র 7 দিনের মধ্যে থানায় জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। দেশজুড়ে সংঘর্ষে আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময় আন্দোলন সংঘর্ষে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। সারা দেশে লুট হওয়া ও অনুমোদনহীন আগ্নেয়াস্ত্র 19 আগস্টের মধ্যে নিকটস্থ থানায় জমার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান তিনি। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করায় কোনো সমস্যা নেই, তবে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে। যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সুমন তানভীর, RTV, ঢাকা। যেসব উপদেষ্টারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে তাদের গদি থেকে ছুঁড়ে নামাতেও দ্বিধাবোধ করবে না। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার আহ্বান জানান সমন্বয়করা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বক্তব্য দেওয়ার সময় 5 আগস্টের গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চান ছাত্র জনতা তাদের গদি থেকে ছুঁড়ে নামাতেও দ্বিধাবোধ করবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে আমরা দ্বিধাবোধ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করারও দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারি যে রাজনীতি, সে রাজনীতি ক্যাম্পাসে আর কোনোদিন পুনর্বাসন হবে না বলেও জানান হাসনাত। ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না। 15 আগস্ট পালন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তা কোনোভাবেই সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল ও সমাবেশ করা হয়। এই সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন। ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে সুনির্দিষ্ট সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি। ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, গেল 15 বছরে 24টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সময়ে সবথেকে খারাপ সময় পার করছে ব্যাংকিং খাত। এবার সেই খাতের তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে, তাই এগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করে সিপিডি। যে অনেকগুলো ব্যাংক আপনারা জানেন যে বলতে গেলে এগুলো মৃতপ্রায়, এগুলোর চলন শক্তি আর নাই, এগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। সকালে এক সংবাদ সম্মেলনে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কিছু কিছু ব্যাংক মরে যাওয়ার উপক্রম হয়েছে, তাই মরে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংকগুলো চালানোর ইচ্ছে থাকলে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। কিছু ব্যাংক আছে যেগুলোর এখনো তারা মৃতপ্রায় না, কিন্তু তাদের পারফরমেন্স খুবই খারাপ। সেইগুলোকে আসলে যদি চালানোর ইচ্ছা থাকে সেগুলোর বোর্ড, পরিচালনা পর্ষদ এবং তাদের ম্যানেজমেন্ট সেগুলোকে পুরোপুরি পরিবর্তন করে সেগুলোকে আরেকবার চেষ্টা করা যেতে পারে। এছাড়াও গেল 15 বছরে 24টি বড় ব্যাংকের ব্যাপক অনিয়মের বিষয়ে উঠে আসে। রাজনৈতিক
যোগসূত্রটা কেমন, কত শক্তিশালী সেটাই, তার ক্রেডিট ওয়ার্থ, তার ব্যবসা কেমন, ব্যবসা চলার সম্ভাবনা কেমন, তার অতীত ট্র্যাক রেকর্ড কেমন, ঋণ নেওয়ার ইত্যাদি ক্ষেত্রে। সেজন্য সেই ক্ষেত্রে আমরা বলছি আবারও যে ঋণ দেওয়ার জন্য আমাদের তো নীতিমালা রয়েছে। ব্যাংক পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে সর্বোচ্চ একজন 2 মেয়াদে সর্বোচ্চ 6 বছর করার প্রস্তাব দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যাংকিং খাতে দুর্বল হচ্ছে কেন? দুর্বল হওয়ার একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনার এই যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা, এটা তো বারবার করে এটা সংশোধন করা হয়, পরিবর্ধন পরিমার্জন করা হয়। কেন করা হয়? সেটা ব্যাংক পরিচালকদের সুবিধার জন্য। বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ধরে রাখতে এবং সময় মতো তথ্যের সততা ও সহজলভ্যতার উপর জোর দেন বক্তারা। আমরা দেখিনি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে। এ ব্যাপারে দেশের গণমাধ্যমকে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ে অংশ নিতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান। প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ে 64 বিদেশি কূটনীতিক অংশ নেন। ব্রিফিং শেষে বিদেশি কূটনীতিকরা শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানান। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। আশা করি অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আমাদের নীতি হচ্ছে বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে চীন। আমরা গতকাল নয় আগামীর দিকে তাকাতে চাই, অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক মানুষ ভুগছে। প্রতিটি গণমাধ্যমকে সঠিক স্থান থেকে সংবাদ প্রচার করা জরুরি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তার ব্যাপারে সরকার সজাগ রয়েছে। তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানি সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি 1 থেকে 2 দিনের মধ্যে, এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তৌহিদ হোসেন। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই, এবং সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে। তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে, আপনারা আপনাদের পজিশনটা নেন। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? শাকিলা করিম, RTV, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে তথ্য সংগ্রহে একটি হটলাইন চালু করা হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুদের উৎসবে মন্দিরে নিবিড় নিরাপত্তা দেওয়া হবে। দুর্গাপূজায় 3 দিন ছুটির বিষয়টি নিয়েও আলোচনা করার কথাও জানান তিনি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। আজকে আমরা সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। জানান, দুর্বৃত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয়ে হামলা করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। উপদেষ্টা জানান, জেলা প্রশাসকের মাধ্যমে সংখ্যালঘুদের বাড়ি মন্দিরে হামলার তথ্য সংগ্রহ করা হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনার কথা জানান তিনি। বলেন, সংখ্যালঘুদের কোনো স্থাপনায় হামলা হলে দ্রুত তথ্য পেতে হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর, কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব।
এদিকে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বৈঠক শেষে দুর্গাপূজায় 3 দিন ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় তুলে ধরার কথা জানান তিনি। দুর্গাপূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? এই ছুটি তো খালি ওনাদের জন্য না, ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম, কক্সবাজার না, এখানে না ওইখানে। তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। সংখ্যালঘুদের দিয়ে যেন আওয়ামী লীগ ফায়দা নিতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলেন তিনি। গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না, এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। তো দ্যাটস নট হাউ ইউ ডু ইট। যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন ওদের বুঝাবেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, অনর্থক। ইউ আর বিকামিং, আপনি আরেকজনের খেলা খেলছেন না, আপনি নিজের খেলা তো খেলছেন না। গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খান আলামিন, RTV, ঢাকা। ধর্মীয় সব গোষ্ঠীর সংসদে প্রতিনিধিত্ব থাকা উচিত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ে হিন্দু নেতাদের সংসদে সংরক্ষিত আসন দাবির প্রেক্ষিতে এই কথা বলেন তিনি। ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই মত বিনিময়ে সংখ্যালঘুদের উপর হামলার সঠিক বিচার দাবি করেন জাতীয় পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, ব্রাহ্মণ সংসদ, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটি সহ হিন্দু নেতারা। ইসলাম ধর্মের দায়িত্ব হিসেবেই হিন্দুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জামায়াত সচেষ্ট বলেও এ সময় জানান ডাক্তার তাহের। জাতীয় পার্টির নেতারা গিয়ে ওখানে দেখছে, তারা পার্লামেন্টে কথা বলছে, কিন্তু আমাদের যে উজিরে খামাখা যারা এরা কিন্তু কোনো কথা বলছে না। তো কথা না বলার পিছনে তারা হচ্ছে একটা দলের প্রতিনিধি হিসেবে থাকছে, হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমাদের জাতীয় সংসদে নাই এবং যাওয়ার কোনো সুযোগও নাই। প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত। তারা এটা করতে পারতো, তার অ্যাবসলিউট মেজর ছিল, 2/3 ছিল, সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল। তারা যদি আপনাদের বন্ধু হইতো রিয়েলি, তো তারাই তো করতো। তারা করবে না, এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী ইমাম মজুমদার। সোমবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। আলী ইমাম মজুমদার ডক্টর ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের ক্যাবিনেট সচিব ছিলেন। তিনি প্রশাসন ক্যাডারে কাজ করতে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এই কাজগুলো আরফিনার সংযুক্ত আরব আমিরাত এম্বাসি সাহায্য করবে বলেও জানানো হয়। কারাদণ্ডপ্রাপ্তরা দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন। পরবর্তীতে আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জানাবো খেলার খবর। জাতীয় দলের ক্রিকেটাররা রাজনীতিতে জড়ালে তা দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাকিবের অন্তর্ভুক্ত হওয়ার কারণ নিয়েও কথা বলেন। আর জানাচ্ছেন নাজমু সাকিব। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চলতি মাসের 21 তারিখ থেকে। এ দলের সাথে আগেই পাকিস্তান গেছেন মুমিনুল মুশফিকরা। সিরিজে অংশ নিতে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা সোমবার দুপুরে ঢাকা ছাড়েন। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ দিয়ে বাংলাদেশের পারফরম্যান্সেও পরিবর্তনের আশা এই পেসারের। এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হয়েছে, যাতে আমাদের
পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে। এদিকে রোববার দল ঘোষণা করলেও প্রধান নির্বাচক সাংবাদিকদের মুখোমুখি হন একদিন পর। জানান সাকিবের অন্তর্ভুক্তি তার যোগ্যতা বলেই। চলতি বছর হতে যাওয়া 8টি টেস্টের সবকটিতেই সাকিবের খেলার ইচ্ছার কথাও জানান প্রধান নির্বাচক। সেই সাথে অনুশীলনে নিয়মিত থাকবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন এই অলরাউন্ডার। 8টা টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। প্রধান নির্বাচক কথা বলেন ক্রিকেটারদের রাজনীতি নিয়েও। তিনি মনে করেন রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্রিকেট। বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়, তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। সংবাদ সম্মেলনে কথা উঠে তামিমের ফেরা নিয়েও। খুব দ্রুতই আবারও জাতীয় দলে এই ওপেনারের ফেরার সম্ভাবনা নিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর কথায় ইঙ্গিত পাওয়া যায়। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।